আপনি গত বছর অক্টোবরে দায়িত্ব নিয়েছেন, কি পরিবর্তন আনতে পারলেন? এখন স্টক এক্সচেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে থ্যাঙ্কস টু বিসেক। এই ম্যানেজিং ডিরেক্টর যে হবেন তাকে কেন পাওয়া যাচ্ছে না? যাদেরকে আমরা চাচ্ছি তারা আসতে একটু ইতস্তত বোধ করছেন। ডিমিউচুয়ালাইজেশনের পর ফাংশন করতে পারছিল না ডিএসসি ঠিকভাবে, বিএসসিসি এখানে একটা আধিপত্য বিস্তার করছিল। এই পরিস্থিতি এখন কি দেখছেন? There is a complete change in the scenario now from both end. টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে যে আলোচনা শুরু হয় সেই সময় যে প্রতিষ্ঠানটির নাম সবার আগে আসে সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজকে টিভিএস মার্কেটে আমাদের অতিথি হয়ে এসেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। জনাব মমিনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাই, আপনি গত বছর অক্টোবরে দায়িত্ব নিয়েছেন, কি পরিবর্তন আনতে পারলেন? সো প্রথমে যেটা বলবো যে ডিএসসির মধ্যে যেটাকে ধরা হতো যে দিস ইজ আ পোস্ট বক্স অফ বিসেক, সেইখান থেকে এখানে একটা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের কেন্দ্রস্থলে কাজ করে। সো দে আর লাইক অপারেটর। তো আমরা বলতে পারি যে এখন স্টক এক্সচেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে থ্যাঙ্কস টু বিসেক। সেকেন্ড হচ্ছে যে ডিমিউচুয়ালাইজেশনের পরে এটাকে যে একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের দরকার ছিল ম্যানেজমেন্ট লেভেলে, তো সেটা হয় নাই। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। আমাদের যে টেকনোলজির বিষয়ে বেশ কিছু প্রজেক্ট হেল্ড আপ হয়েছিল, আমাদের ম্যাচিং ইঞ্জিনটা নিয়ে কাজ হচ্ছে, আমাদের নিয়ার ডিয়ার নিয়ে কাজ হচ্ছে, আমাদের ওএমএসটাকে কীভাবে আরও কস্ট এফেক্টিভ ওয়েতে মার্কেটের সাথে দেয়া যেতে পারে সেটা নিয়ে কাজ হচ্ছে। আমি বলবো যে ওভারঅল যে আমাদের মানে দক্ষতা, আমাদের হচ্ছে স্বচ্ছতা এবং হচ্ছে ফেয়ারনেস, সেইখানে যে কোনো স্টক এক্সচেঞ্জের যদি ভ্যালু প্রপোজিশন দেখেন যে কীভাবে মোস্ট এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ওয়েতে মার্কেটে আপনার ট্রেড প্ল্যাটফর্মটা দেয়া যায় এবং হচ্ছে মার্কেট ডেভেলপমেন্টে কাজ করা যায়। তো সেইখানটাই আমরা দেখেছিলাম যে ডিএসসির ওই আকাঙ্ক্ষাটাই ছিল না। সো আমার মনে হয় যে ওই আকাঙ্ক্ষাটা অন্তত আমরা এখন জেনারেট করতে পেরেছি। কিছু কিছু আপনারা দেখছেন মার্কেটে আমরা এখন নড়াচড়া করছি, ভবিষ্যতে আরো কিছু কাজ দেখতে পারবেন। এই জায়গা থেকে বলি যে ডিএসসি বোর্ডের আসলে দায়িত্ব হচ্ছে একটা ম্যানেজমেন্ট সেট করে দেওয়া। ম্যানেজমেন্টের সবার উপরে যিনি থাকেন ব্যবস্থাপনা পরিচালক, ডিএসসির অনেক দিন ধরে ব্যবস্থাপনা পরিচালক নেই। আপনারা হয়তো বা দুই একটা পদ পূরণ করতে পেরেছেন, চিফ অপারেটিং অফিসার, সিটিও। তো এই ম্যানেজিং ডিরেক্টর যে হবেন তাকে কেন পাওয়া যাচ্ছে না, মানে এতদিন পরেও কেন পাওয়া যাচ্ছে না? তো আমি যেটা বলছিলাম যে ডিএসসি কে দেখা হচ্ছিল একটা পোস্ট বক্স, সেখানে নিয়ন্ত্রণের চাবিকাঠি ছিল পুরোপুরি বিসেকের হাতে। বোর্ড ওয়াজ অলসো ভেরি হচ্ছে ইন্টারভিনিং, যে আপনি যেটা বলেন যে বোর্ডের কাজ হচ্ছে ম্যানেজমেন্টকে স্ট্রেনথেন করা, গভর্নেন্সটা দেখা, পলিসি মেকিং এ কাজ করা। তো সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাগুলো ঠিক না থাকার ফলে যে ডিএসসির ম্যানেজিং ডিরেক্টর পজিশনে কেউ আসলে কাজ করতে তার ভীষণ অসুবিধা হতো। কেপিআই গুলো সঠিকভাবে নির্ধারিত ছিল না। ডুয়াল কন্ট্রোল যেটা আমি বলছিলাম, বিসেক আবার ডিএসসি বোর্ড, এবং অনেক সময় ম্যানেজমেন্টের সাথেও বাইরে থেকে যেহেতু আসতেন, যে অপারেশনাল যে ডিপার্টমেন্ট বা ডিভিশনগুলো আছে তাদের দিক থেকে অনেক সময় সঠিক সহযোগিতা ওনারা পান নাই। সো ওভারঅল ইমেজ একটা বড় ফ্যাক্টর, যে ডিএসসি যে ইমেজটা ছিল, আমরা চেষ্টা করছি ইমেজটাকে এখন রেস্টোর করা। হোপফুলি সেই কাজটার সাথে সাথে একজন কম্পিটেন্ট ম্যানেজিং ডিরেক্টরকে আমরা কিছুদিনের মধ্যেই অনবোর্ড করতে পারবো। আপনাদের এই প্রক্রিয়াটা আসলে কতটুকু? সো আমরা কিছু ইন্টারভিউ নিয়েছি, সেখানে আমরা রাইট পারসন পাই নাই। সো এখানে একটা বড় বিষয় হচ্ছে যে দিস ইজ অলসো বিজনেস অর্গানাইজেশন। লিডারশিপ একটা বিষয়, আর একটা হচ্ছে টেকনিক্যাল নো হাওয়ার একটা বিষয়। তো এই দুইটা সম্মিলন ঘটানোর পরে একজন ইফেক্টিভলি কাজ করতে পারবেন। তো আমরা দেখছি যাদেরকে আমরা চাচ্ছি তারা আসতে একটু ইতস্তত বোধ করছেন, অন্যদিকে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমরা রাইট ক্যান্ডিডেট মনে করছি না। তো আমরা আশা করছি যে মার্কেটটা যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে,
মানুষ আগের থেকে কনফিডেন্ট পাবে ডিএসসিতে জয়েন করা। সো পরিবর্তনগুলো এখন আস্তে আস্তে যখন অ্যাপারেন্ট হচ্ছে, পিপল উইল ফিল কনফিডেন্ট টু জয়েন ডিএসসি। না, এই প্রবলেমগুলো ওই যে মানে ডিএসসি যে ধরনের ক্যান্ডিডেট চায় ওই ধরনের ক্যান্ডিডেট পায় না, এই প্রবলেমগুলো আগেও ছিল, এখনো আপনি বলছেন যে আছে। আপনাদের এই ক্ষেত্রে কি বিদেশি কাউকে নিয়োগ করার কোনো সুযোগ বা চিন্তা ভাবনা আছে কিনা, না দেশের মধ্যে থেকেই খুঁজতে? তো আমরা 3টা জায়গায় কাজ করেছি। একটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম আমরা হচ্ছে এক্সপ্যাট বাংলাদেশি কাউকে পাই কিনা। সেকেন্ড, আমরা বাংলাদেশের মধ্যেও খুঁজেছি। থার্ড আর একটা জায়গা হচ্ছে যে আমাদের আশেপাশের দেশে অভিজ্ঞ কোনো ব্যক্তি যে হয়তো বাংলাদেশ মার্কেটের সাথে রিলেট করতে পারবে সেরকম কাউকে পাই কিনা। 3টাই এখনো চলমান আছে। আমি বলবো না যে কনক্লুড করতে পেরেছি, বাট দু এক জায়গায় ভালো কথা অগ্রসর হচ্ছে। একটা বড় সমস্যা হয়ে যায় কি, যে আপনি দেখবেন যে ডিএসসি ম্যানেজিং ডিরেক্টর পজিশনটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। সো 3 বছরের জন্য কন্ট্রাক্ট এবং একবারের বেশি রিনিউ হয় না। সো টোটাল 6 ইয়ার্স ম্যাক্সিমাম কাজ করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে কেউ একজন যে একজন কম্পিটেন্ট পারসন 40s-এ বা 50s-এ সে আসবে, 6 বছর করার পরে কোথায় যাবে? আমাদের তো স্টক এক্সচেঞ্জ মাত্র 2টা, বা ডিএসসি সিএসসি তুলনায় অনেক বড়। সো ডিএসসির এমডি আর সিএসসি তে যাবেন, এটাও খুব একটা। এটা ছাড়াও কি আরেকটু প্রবলেম আছে কিনা? সবাই দেখছেন যে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে এমডি হিসেবে আসছেন সে তার মেয়াদ কমপ্লিট করতে পারছে না, কোনো না কোনো ভাবে অল্প কিছুদিনের মধ্যে চলে যেতে হচ্ছে। লাস্ট যতগুলো এমডি এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই মানে মেয়াদ কমপ্লিট করতে, এইটা কি কোনো ধরনের শঙ্কা তৈরি করছে কিনা? এখানে আপনার যেটা বললেন, এখানে একজন লাস্ট যিনি ছিলেন তার আগের জন মেয়াদ কমপ্লিট করতে পারেন নাই। লাস্টের জন তো উনি বিসেকে গেছিলেন, যার ফলে তার আগে যিনি মাজেদুর রহমান সাহেব ছিলেন উনি ফুল টার্ম করে আরেকটা টার্মেরও কিছুদিন করেছেন। সো আমরা বলবো যে মেয়াদ শেষ করার যে বিষয়টা ছিল, এখন বিদ্যমান পরিস্থিতিতে সবাই বুঝছে যে এই ধরনের ঘটনা ঘটবে না। বাট ভবিষ্যতে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আবার সিচুয়েশনটা চেঞ্জ হয় কিনা সেটার একটা আশঙ্কা অনেকের মধ্যে আছে। তো একটা ইনস্টিটিউশন একদিনে গড়ে ওঠে না, এটা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়। সো আমরা যে আশাবাদী যে আমরা যে পরিবর্তনের ধারাটা শুরু করেছি, সো এটা ইন্টারনালি কিভাবে আমাদের স্ট্রেনথেন করা যায়, এবং হয়তো এইবার আমরা হয়তো পারছি না ভিতর থেকে করা, ভবিষ্যতে লিডারশিপ পজিশনটা যাতে ভিতর থেকে আসতে পারে সেটাও আমরা মাথায় রাখছি, যে ভবিষ্যৎ লিডার কিভাবে আমরা ভিতর থেকে আনতে পারি। আপনাদের এবারও ভিতর থেকে দুই একটা পদ সিডব্লিউ পজিশনটাতে এসেছে, সিটিও বাইরে থেকে এসেছেন। বাট ডেফিনেটলি আমাদের সামনের দিনগুলোতে মাথায় থাকবে যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে ডিএসসির ভিতর থেকেই একজন ম্যানেজিং ডিরেক্টর নির্বাচন করা। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাই যে এই যে 2018 সালে আপনারা যে চীনা কোম্পানি কনসোর্টিয়ামের কাছে ডিএসসির 25% শেয়ার বিক্রি করে দিয়েছিলেন, সেই জায়গায় আমরা শুধু টাকাটাই পেয়েছি, মানে যারা শেয়ার হোল্ডার শেয়ার বিক্রি করেছে টাকার, আর অনেক কিছু পাওয়ার কথা ছিল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল। এই সহযোগিতাগুলো আমরা দৃশ্যমান দেখি নাই। আপনি যেহেতু বোর্ডে আছেন, আসলে এই সহযোগিতাগুলোর কোন স্টেজে আছে, কবে নাগাদ পাবে? সো আপনি রাইটলি বলেছেন যে হ্যাঁ, আমরা ইনভেস্টমেন্টটা পেয়েছি, তার সাথে যে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সটা পাওয়ার ছিল সেটা যথাযথভাবে পাই নাই। সেখানে আমি বলবো যে আমাদের অভ্যন্তরীণ দুর্বলতাটাই বড় ছিল, টু অ্যাকসেপ্ট দেয়ার সাপোর্ট, কিভাবে আমরা কোঅর্ডিনেট করব। তো এই মুহূর্তে যেমন আমরা কাজ করছি যে আমাদের যে মেইন ম্যাচিং ইঞ্জিন ট্রেড প্ল্যাটফর্মটা, সেইটা আমাদের যে ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট ছিল সেখানে শেনজেন অ্যান্ড সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের থেকে ছিল যে শেনজেন স্টক এক্সচেঞ্জ উইল প্রোভাইড আস দ্য ম্যাচিং ইঞ্জিন ফ্রি অফ কস্ট। তো যে কোনো ম্যাচিং ইঞ্জিন পরিবর্তনই একটা হচ্ছে চ্যালেঞ্জিং অ্যান্ড সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস এক্সিস্টিং একটা লং টার্ম কন্ট্রাক্ট থাকে। সো বর্তমানে আমাদের সাথে ন্যাসড্যাকের কন্ট্রাক্টটা কন্টিনিউই, তো দিস উইল বি এক্সপায়ারিং 2027-এ। তো এখনই কাজ শুরু হয়ে গেছে। শেনজেন স্টক এক্সচেঞ্জের একটা টিম বাংলাদেশে এসেছিলেন, যে আমাদের যে গ্যাপ অ্যানালিসিস আমরা করেছি, ওনারা অন দ্য গ্রাউন্ডও আবার দেখেছেন আমাদের ট্রেড এনভায়রনমেন্টে কীরকম হয়, কারণ ম্যাচিং ইঞ্জিন আবার ইকোসিস্টেমের সাথে কানেক্টেড।
আমার ডিপোজিটরির সাথে, আমার ক্লিয়ারিং এর সাথে, আমার অর্ডার ম্যানেজমেন্ট সলিউশনের সাথে, আমার মার্কেট সার্ভাইলেন্স সিস্টেমের সাথে। তো ওনারা দেখে গেছেন আমাদের একটা টিম অলরেডি পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভিজিট করেছে 2 মাস আগে। ওরা 2023 সালে এটা ইমপ্লিমেন্ট করেছে সাকসেসফুলি। সো ওদের অভিজ্ঞতাটা কেমন সেটা দেখেছে। সেকেন্ড হচ্ছে নেক্সট উইকে একটা টিম, ওই টিমটা যাচ্ছে শেনজান স্টক এক্সচেঞ্জে ওদের ট্রেড এনভায়রনমেন্টটা প্লাস আনুষঙ্গিক যে অন্য ব্যাপারগুলো আছে ওরা দেখবে, অনেকগুলো টিমের সাথে ওরা মিট করবে। সো আমরা আশাবাদী যে এই বছরের মধ্যে ওদের সাথে আমাদের যে এই ম্যাচিং ইঞ্জিন ইমপ্লিমেন্টেশনের কাজটা হবে। বাট আমরা শুধু ম্যাচিং ইঞ্জিন না, এর সাথে সাথে রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা, যে আমার প্রি ট্রেড যে রিস্ক ম্যানেজমেন্ট আছে প্লাস সার্ভাইলেন্স, এই ইকোসিস্টেমটা ওদের অনেক ইন্টিগ্রেটেড, সেটা নিয়েও আমরা ওদের সাথে কাজ করার সুযোগ আছে। সো আমরা সেটা নিয়ে ওদের সাথে কথা বলছি। গত কয়েক বছরও বলা যায় না, 1 দশকের বেশি সময় ধরে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ফাংশন করতে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছে। বিশেষ করে যখন এই আসলে ম্যানেজমেন্ট থেকে যখন বোর্ডটা আলাদা হয়ে যায়, তারপর থেকে এই প্রবলেমগুলো হচ্ছিল যে আসলে ডিমিউচুয়ালাইজেশনের পর ফাংশন করতে পারছিল না ডিএসসি ঠিকভাবে, বিএসসিসি এখানে একটা আধিপত্য বিস্তার করছিল। এই পরিস্থিতি এখন কি দেখছেন, আপনার বোর্ড আসলে কি দেখছে? সো দেয়ার ইজ কমপ্লিট চেঞ্জ ইন দ্য সিনারিও নাও ফ্রম বোথ এন্ড। একটা বিষয় ছিল যে এখানে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আসতেন বেশিরভাগ সময় পলিটিক্যাল কনসিডারেশনে তাদের এইখানে এসে তাদের যে দক্ষতা বা যোগ্যতার পরিচয় দেওয়া সেটা সম্ভব হতো না, প্লাস ওইভাবে এনগেজডও থাকতেন না। তো এইবার আমাদের বোর্ডের যে সকল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা এসেছেন এবং সাথে সাথে শেয়ার হোল্ডার ডিরেক্টররা একসাথে যেভাবে কাজ করছে, যে কারণ এইটা একটা স্পেশাল টাইম, আমরা বলছি যে এটা একটা আমাদের জন্য অপরচুনিটি টু রিফর্ম ক্যাপিটাল মার্কেট, টু রিফর্ম ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে বিসেকের যে রোলটা টু অ্যালাউ স্টক এক্সচেঞ্জ টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, আমরা বলি যে ওকে বিসেক ইজ লাইক ফিফা, ওনারা নিয়ম নীতি তৈরি করেন, বাট স্টক এক্সচেঞ্জ ইজ লাইক রেফারি, মার্কেটে খেলা পরিচালনা করেন। তো আগে দেখা যেত ফিফা এসে ওই রেফারির দায়িত্ব নিয়ে নিতেন, আবার মাঝে মাঝে প্লেয়ার হয়েও খেলা শুরু করতেন। তো আপনারা দেখেছেন যে বিসেক কিন্তু এখন মার্কেট ইন্টারভেনশনে নাই। একই সাথে স্টক এক্সচেঞ্জের যে অপারেশনটা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারা উচিত, সেখানে ওনারা আমাদেরকে যথেষ্ট স্পেস দিয়েছেন। কিছু জায়গায় রেগুলেশনেও চেঞ্জ আসছে, যেমন আপনারা দেখেছেন যে টাস্ক ফোর্স অলরেডি রেকমেন্ড করেছে যে লিস্টিংয়ের ব্যাপারে স্টক এক্সচেঞ্জের প্রাইমারি ভূমিকা নিতে হবে। তো সেটা নিয়েও বিসেক ইজ ভেরি মাচ পজিটিভ। এবং এই 2-1টা যে আমাদের আইপিও তো এর মধ্যে আসে নাই, বাট রাইট শেয়ার ছিল, প্রেফারেন্স শেয়ার ছিল, কনভার্টেবল, সেইগুলোতে ডিএসসি যে ধরনের রেকমেন্ডেড করেছে, অবজারভেশন দিয়েছে, বিসেক সেটার উপরে কাজ করেছে। এসএমই বোর্ডের একটি আপনারা দেখেছেন যে আগেই অন প্রিন্সিপাল অ্যাপ্রুভড হয়েছিল, ওইটাকে ওনারা ক্লিয়ারেন্স দেওয়ার ব্যাপারে বলেছিল। আমরা যখনই এটা নিয়ে একটু ওনাদেরকে জানিয়েছি, সাথে সাথে ওনারা ওনাদের পজিশন থেকে সরে এসেছেন। পরবর্তীতে আমাদের অবজারভেশন ইন রাইটিং পাওয়ার পরে ওনারা ওনাদের পূর্ববর্তী যে ছিল, ডিসিশনটা ছিল, সেটাকে রিভার্স করেছে। তো আমি বলবো যে এটা একটা মানে আমাদের জন্য যে আকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটার ধারা তৈরি হয়েছে। চ্যালেঞ্জ হচ্ছে এটাকে সামনের দিনে যাতে এস্টাবলিশড ফ্রেমওয়ার্কে চলে আসে, যাতে বিসেক চাইলেও স্টক এক্সচেঞ্জের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ করতে না পারে। ডিএসসি বা এই স্টক এক্সচেঞ্জ গুলো রেডি কিনা, মানে আপনাদেরকে অনেক ধরনের ফাংশন করার কথা, পুঁজিবাজারের কোম্পানি যেসব কোম্পানি লিস্টেড হবে প্রাইমারি লিস্টিংটা আপনাদের থেকে অ্যাপ্রুভাল হওয়ার কথা। তো ডিএসসি কি রেডি কিনা, ডিএসসির জায়গা থেকে, ডিএসসি ম্যান পাওয়ারের জায়গা বা এইসব যে আর্থিক প্রতিবেদনগুলো অ্যানালিসিস থেকে শুরু করে বিভিন্ন বিষয় থাকে, ডিএসসি কি রেডি? আপনারা কবে নাগাদ আসলে ফুললি ফাংশন করতে পারবেন? সো ওয়েল, যেটা যদি বলি যে আমরা একটা বলছি যে there will be two separate process. ইমিডিয়েট কাজ করার জন্য গ্রিন চ্যানেলে আমরা কিছু আইপিও আনার কাজ করছি। সেখানে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেখান থেকে যাতে আমরা
সেটা যদি যদি আটকে না যায়, আমরা কাজ করছি যে ওকে আমরা এক্সটার্নাল এক্সপার্টকে অনবোর্ড করে হলেও অপিনিয়ন নিব। সেকেন্ড যেটা আমি বলবো সীমাবদ্ধতার জায়গাটা বিশেষ করে আপনাদেরকে আমি অকপটে স্বীকার করব, সেটা হচ্ছে যে পুরা ডিএসসিতে এই মুহূর্তে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এই ধরনের যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট নাই। এমনকি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ক্রেডিট অ্যানালিসিস করে এসেছে সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিও নাই। তার মানে আমরা এখন যেভাবে কাজ করি মোর হচ্ছে কমপ্লায়েন্স বেসড, যে এটা কি কমপ্লাই করছে কি করছে না, বাট আইপিও ইজ অলসো রিস্ক ম্যানেজমেন্ট, ইজ রিস্ক বেসড। তো সেইখানে আমরা মানে সমস্যাটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। সো আমরা মানে খুব দ্রুতই কিছু কম্পিটেন্ট রিসোর্স আমাদের লিস্টিং ডিপার্টমেন্টে আনতে পারবো। অন্যদিকে আমরা দেখেছি যে মার্কেট ডেভেলপমেন্টেও স্টক এক্সচেঞ্জগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন কোঅর্ডিনেশন উইথ দ্য মার্চেন্ট ব্যাংকস ইস্যু ম্যানেজার্স। তো সেই ক্ষেত্রেও ডিএসসি সবসময় একটা মানে ব্যাক বেঞ্চে বসেছিল। তো আমরা এখন কাজ করছি। আপনারা দেখেছেন যে আমরা সরকারি কিছু প্রতিষ্ঠানের কাছে গিয়েছি, আমরা আমরা যে ওষুধ শিল্পের অ্যাসোসিয়েশন আছে তাদের কে চিঠি দিয়েছি, আমরা তাদের সাথে। আচ্ছা, এটা দীর্ঘদিন ধরেই আপনারা যাচ্ছেন, আপনারা বা আপনাদের পূর্বসূরি যারা ছিল তারাও বলছেন, পজিটিভ কিছু পাচ্ছেন কিনা? মানে তারা কি আপনাদের আশ্বস্ত করছেন আসবেন, আসলে কোনো টাইম ফ্রেম দিচ্ছে কিনা যে আপনারা এরকম এরকম বা কোনো স্পেশাল কোনো কনসিডারেশন চাচ্ছেন কিনা? সো যেটা ছিল দেখেন যে আমাদের দীর্ঘদিন ধরে যে এই লিস্টেড এন্ড নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে যে ট্যাক্সের যে কর্পোরেট ট্যাক্সের যে ডিফারেন্সটা, এটা কমতে কমতে 5%-এ চলে এসেছিল। বাট একটা কোম্পানি যখন স্টক এক্সচেঞ্জে আসে তাকে অনেক কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমরা জানি যে আমাদের দেশে যে কালচারটা আছে ট্যাক্স ইভেশনের, সেটা লিস্টেড হলে ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই কারণে ওনাদের মধ্যে মোটিভেশনটা কাজ করতো না। আবার যারা ভালো কমপ্লায়েন্ট কোম্পানি তাদের মধ্যেও যে দ্বিধাটা ছিল সেটা হচ্ছে যে একটা আইপিও প্রসেসটা অনেক দীর্ঘ, 2 বছর লেগে যায়। দ্বিতীয়ত হচ্ছে প্রাইসটা অনেক সময় আরবিট্রারি ওয়েতে বিসেক কন্ট্রোল করত। তো আমরা দুইটা জায়গাতেই ওনাদের আশ্বস্ত করছি, বিসেক থেকে এবং ডিএসসি থেকে, প্রাইস উইল বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট, এবং এই যে এই বছরে কেউ যদি অ্যাপ্লাই করে 2 মাসের মধ্যে আমরা অ্যাপ্রুভাল দিব। তো সেই ক্ষেত্রে ওনারা আশ্বস্ত হচ্ছেন। আমরা আশা করছি যে কিছু ভালো কোম্পানি আপনারা সামনের দিনগুলোতে এই যে 2 মাসের কথা বলছেন, কেউ আসছে মানে কোনো প্রপোজাল কি জমা পড়েছে? আইপিও অ্যাপ্লিকেশন এখনো প্রপোজাল জমা পড়ে নাই, বাট আমাদের সাথে যেমন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কথা হয়েছে, আমরা পিডিবি চেয়ারম্যানের সাথেও বসেছিলাম, আমাদের আবার বিসেক থেকে গভর্নমেন্টের সাথেও বসেছে। তো আমরা আশা করছি যে ওনারা রেডি, ওনাদের একটা বন্ড এই মুহূর্তে লিস্টেড অবস্থায় আছে, সুতরাং কমপ্লায়েন্স স্ট্রাকচারটাও ওনাদের কোনো সমস্যা না। সো ওনারা খুব শীঘ্রই ওনাদের বোর্ডে এটা প্লেস করবেন। সো বোর্ড যদি এটা ওকে করে, আই হোপ যে ওনারা এই বছরের মধ্যে লিস্টেড হয়ে যাবে। সিমিলারলি এসেনশিয়াল ড্রাগের সাথে কথা হচ্ছে। আপনারা দেখেছেন গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের যেখানে ইনভেস্টমেন্ট আছে বহুজাতিক বা দেশি কোম্পানিতে, সেইগুলাকেও মার্কেটে আনার জন্য ওনারা অগ্রসর হচ্ছেন। সো ওইটাও মানে পাবলিক সেক্টর বা হচ্ছে গভর্নমেন্টের যেখানে ইনভেস্টমেন্ট আছে সেগুলো তো একবার, আর একটা হচ্ছে যে বিএপিএলসির সাথে আমরা করছি, কোঅর্ডিনেট করছি। ওনাদের কিছু অবজারভেশন আছে, পেইন পয়েন্ট আছে, সেগুলো কিভাবে রিমুভ করা যায়। বিজিএমইএ, দেন ফিকি, দেন আপনার হচ্ছে এই যে আমি বললাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, এদের সাথে আমরা কাজ শুরু করেছি। বাট এইখানে প্রধান দায়িত্ব আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোর, দ্য ইস্যু ম্যানেজার্স। তো ওনাদেরকে নিয়েও আমরা একটা 1 মাসের মধ্যে প্রোগ্রাম করব যে টু টপ যারা পোটেনশিয়াল কোম্পানিজ ফর লিস্টিং তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, যে ওকে তারা যাতে এখন আর হেজিটেন্ট ফিল না করেন, প্লাস ওনাদেরকে বোঝানো যে লিস্টিং ইজ নট নেসেসারিলি শুধু ফান্ড রিকোয়ারমেন্টের জন্য, এটা কুইক ভ্যালুয়েশন, গভর্নেন্স অ্যান্ড লং টার্ম সাস্টেনেবিলিটির জন্যও দরকার। তো হয় কি যে একটা প্রিপারেশন দরকার হয় একটা আইপিওতে আসা, যে অনেক কিছু গুছিয়ে আসতে হয়। তো কাজ শুরু হলেই যে
ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যাবে সেটা না, বাট এখন ওনারা আগের থেকে অনেক বেশি পজিটিভ। আমি যখন 9 মাস আগে ডিএসসিতে জয়েন করি তখন ওনাদের সাথে কথা বললে যে ধরনের ফিডব্যাক পেতাম, আমি মানে আপনাকে কনফিডেন্টলি বলতে পারি এই মুহূর্তে অনেক কোম্পানি পজিটিভলি চিন্তা করছে। আমরা একটু জানতে চাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের মেইন মার্কেট ছাড়াও আরও কয়েকটা মার্কেট আছে, এসএমই বোর্ড আছে, ওটিসি প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখছিলাম যে বিশেষ করে এসএমই প্ল্যাটফর্মে বেশ কিছু কোম্পানি এনলিস্টেড হয়েছিল গত অনেক দিন ধরেই নেই। আবার যেসব কোম্পানি এনলিস্টেড হয়েছিল তাদেরও পারফরমেন্স বা সেই জায়গা থেকে আপনাদের দেখার জায়গা আছে কিনা। আর আগের আপনাদের যে বোর্ড ছিল সেই বোর্ড থেকে বিজিএম এর সাথে একটা কন্ট্রাক্ট করা হয়েছিল যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যেসব গ্রিন কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে লিস্টেডের ব্যাপারে তারা একটা জোরালো পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা। আপনাদের সাথে ওই ধারাবাহিকতায় কোনো বিজিএম এর সাথে কোনো কথা হয়েছে কিনা? আবার রিয়েল এস্টেটের ক্ষেত্রেও ছিল যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে আলাদা একটা প্ল্যাটফর্ম করে তাদেরকে লিস্টেড করার কথা ছিল, সেই জায়গা একটু লেস কমপ্লায়েন্স করে কিছু টেপার্সে কিছু ছাড় দেওয়ার কথা ছিল। ওইসব জায়গায় যদি নিয়ে একটু বলেন যে আসলে কোনো নতুন করে কোনো উন্নতি আছে কিনা। সো আমাদের ধরেন যে প্রায়োরিটিজের জায়গা বলি, ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমাদের ট্রেডটা যাতে ফেয়ার অ্যান্ড এফিশিয়েন্ট হয়, যাতে মার্কেট ম্যানিপুলেশন না হয়, ইনভেস্টররা কনফিডেন্স ফিরে পান মার্কেটে ফিরে আসার জন্য। তো সেই কাজটা আমরা করেছি। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ইস্যু ম্যানেজমেন্ট, যে আইপিও প্রসেসটাকে স্ট্রেনথেন করা। সো ডিজিটাইজেশনের কাজ চলছে বিসেকের নেতৃত্বে। আপনারা এই মাসের মধ্যেই দেখতে পারবেন যে আইপিও প্রসেসটা ডিজিটাইজ হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদের জন্য যে সেকেন্ড প্রায়োরিটি যদি বলি যে সাপ্লাই সাইডটাকে সবচেয়ে ইজি পয়েন্ট যেটা সেটা ঠিক করা। থার্ড যেটা আমাদের প্রায়োরিটি সেটা হচ্ছে বন্ড মার্কেটটাকে কিভাবে ডেভেলপ করা যায়। ফোর্থ হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড কিভাবে শক্তিশালী করা যায়। এই যে প্রধান বিষয়গুলোকে যদি আমরা ঠিক না করি তাহলে যেটা হচ্ছে, আপনি যদি এসএমই বোর্ড বলেন, অল্টারনেটিভ ট্রেড বোর্ড বলেন, বা গ্রিন হচ্ছে আইপিও বা গ্রিন বন্ড বলি, সেই জায়গাগুলা শুনতে অনেক ভালো শোনায়, বাট ওইগুলা ম্যানিপুলেশনের উইন্ডো হয়ে যায়। তো এইটা আমরা অতীত অভিজ্ঞতা বলে আপনারা দেখেছেন যে সুকুক নিয়ে অনেক হাইপ হয়েছে, সেটা একটা এখন নেগেটিভ কনোটেশন নিয়ে বলা হয়। এসএমই বোর্ড বিকাম দ্য প্ল্যাটফর্ম ফর ম্যানিপুলেশন, এটিবিও। তো সেইখানে আমরা ওইগুলো নিয়ে রিফর্ম না করে ওইগুলাকে যেতে চাচ্ছি না। রিস্ক নিয়ে আমরা খুবই আশাবাদী, বাট কিছু প্র্যাকটিক্যাল ইস্যু আছে। আপনি জানেন যে আমাদের দেশে যে প্রপার্টি রেজিস্ট্রেশন হয় সেটা তার অ্যাকচুয়াল যে ভ্যালু তার থেকে অনেক কম প্রাইসে, আবার রেজিস্ট্রেশন কস্ট ইজ ওয়ে টু হাই। তো সেক্ষেত্রে এটাকে কিভাবে ঠিক করা যায়, ইন্ডিয়াতে ভেরি গুড এক্সাম্পল আছে অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে। আমরা কিছু মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সির সাথেও কথা বলছি এই নিয়ে, যে এইটা আমাদের জন্য, আমাদের অর্থনীতির জন্য এবং ক্যাপিটাল মার্কেটের জন্য একটা বিশাল সুযোগ। গভর্নমেন্টেরও ফান্ড রেজ করার জন্য, গভর্নমেন্টের অনেক ল্যান্ড, রেলওয়ের, বিজিএমই এর অনেকগুলা ল্যান্ড বা হচ্ছে পুরাতন যে কলোনিগুলো আছে অব্যবহৃত বা অল্প ব্যবহৃত রয়েছে। তো সেই ক্ষেত্রে এই রিটসের মাধ্যমে ফান্ড রেজ করা, সেখানে আমাদের যে এই যে ওয়ার্কার্সরা আছে মিডল ইস্ট মালয়েশিয়াতে, ওনারা যে দেশে রেমিটেন্স পাঠান তার 1/3 বাড়ি করার জন্য ব্যয় হয়, বাট অপরিকল্পিতভাবে বাড়ি তৈরি হয়, বা ওই টাকাটা হয়তো তিনি কটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলে যান। সো আমাদের রেমিটেন্স সেন্টারদেরকে এটার সাথে ইন্টিগ্রেট করা সম্ভব। কিছু পলিসি, ফিসকাল পলিসি সাপোর্ট দরকার হবে। তো এটা নিয়ে আমরা শীঘ্রই সরকারকে একটা আমাদের রেকমেন্ডেশন সাবমিট করব এই কোয়ার্টারের মধ্যে। আমরা এটা নিয়ে খুব স্ট্রংলি কাজ করতে চাই। একটু এবার একটু আসি যে আসলে বিনিয়োগকারীদের ডিএসসি কে নিয়ে তাদের কিছু প্রশ্ন আছে। যেমন আগে সরকার মানে আগের বছরগুলোতে সবসময় বলা হতো যে 450 টাকা করে হচ্ছে আপনার বিও অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এবার 150 টাকা করা হয়েছে। তো এরপরেও অনেক বিনিয়োগকারী অভিযোগ করছে এইবারও তাদের আগের ধারাবাহিকতায় টাকা কাটা হয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে মোবাইল অ্যাপ ইউজের ক্ষেত্রে কোনো এক সময় ফ্রি ছিল, এই 1 বছর বা 1.5 বছর আগে হচ্ছে এটার জন্য একটা চার্জ ইমপ্লিমেন্ট করা হয়েছে। মার্কেটে যেই সময় খুব খারাপ অবস্থায় সেই সময় ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই দুইটা জায়গা নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই, নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা, যারা বেশি নিয়েছে এই মেইনটেনেন্স ফি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে কিনা, আর
মোবাইল অ্যাপ ইউজার যারা, তাদের কি কোনো ধরনের স্বস্তির খবর দিবেন কিনা? জি, 450 টাকা থেকে যে 150 টাকা, তার জন্য প্রথমেই আমি বিসেককে সাধুবাদ দিতে চাই। এটা ডিএসসি থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছিল এবং ওটা পজিটিভলি অ্যাকসেপ্ট করেছেন। বাট এইটা যে 150 টাকা করা হলো, সেই ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা দিয়ে একটা নির্দেশনা আসতে হবে। সো ওনারা অন প্রিন্সিপাল সিদ্ধান্ত নিয়েছেন, বাট মার্কেটকে একটা মানে রেগুলেশনটা করে পাঠাতে হবে, সেটা নিয়ে কিছু আলোচনা চলছিল। আর এর মধ্যে যেহেতু জুন 30 হয়ে গেছে, যেহেতু কোনো নির্দেশনা নাই এই মুহূর্তে ইন রাইটিং, সেই ক্ষেত্রে অনেক হাউজই মানে SMS করেছে বা কেটেছে। সেটা জানার সাথে সাথে ডিএসসি থেকে বারবার সবাইকে জানানো হয়েছে আপনারা একটু ওয়েট করেন, বিসেক থেকে নির্দেশনা আসবে। সেকেন্ডলি, যেটা আমরা বলছি যে বিসেককে আমরা বলেছি যে এই 150 টাকা কিভাবে ডিস্ট্রিবিউট হওয়া উচিত, প্লাস আমরা একটা অনেক দিন ধরে আমরা দেখছি মার্কেটের যে এফিসিয়েন্সি বা ট্রান্সপারেন্সি যদি আমরা ঠিক করতে চাই, তাহলে এনআইডিটা বাধ্যতামূলক করা উচিত। বাট অনেকের আবার দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা করতে গেলে মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো আমরা বলছি যাদের অ্যাকাউন্টে এনআইডি থাকবে তারাই 150 টাকা তাদের কমবে, আর যাদের এনআইডি থাকবে না তাদেরকে 450 টাকা কাটা হবে। আবার সিসি অ্যাকাউন্টের ইন্টারেস্টটা আইপিএফে যাচ্ছে, এইখান থেকেও আমরা বলেছি 50 টাকা আইপিএফে যাওয়া। এই টাকাটা যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেওয়া হবে, বাট যাদের এনআইডি থাকবে না তারা টাকাটা পাবেন না। সো আমরা মোটিভেট করার চেষ্টা করছি ফর কমপ্লায়েন্স। প্রথম ধাপে ওইটা করব, পরের ধাপে হয়তো আমরা ম্যান্ডেটরি করব। যেমন আইপিওতে আপনারা জানেন যে 50,000 টাকা না হলে আইপিওতে অ্যাপ্লাই করা যায় না, এটা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। বাট আমরা অতীতে দেখেছি যে অনেক ফেক বিওআইডি সুপারিশ করে কোথায় নিয়ে আসবেন, মানে কোনো জিরোতে। বাট আমরা বলবো যদি বিওআইডি মানে এনআইডি না থাকে তাহলে আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই জিনিসগুলো করলে আপনারা দেখবেন যে মার্কেটে ম্যানিপুলেশনের সুযোগগুলো অনেক কমে আসবে। আর যেটা আপনি অ্যাপের কথা বলেছিলেন, আসলে অ্যাপটা আমরা দেখেছি যে ডিএসসি শুরু করেছিল, এরপরে ইন্ডিভিজুয়াল অনেকগুলো ব্রোকারেজ হাউস ওনাদের অ্যাপ এনেছেন, যার ফলে আমাদের যে অ্যাপের প্রতি মানুষের আগ্রহটা কিছু কমেছে। আবার এটা যে পরিমাণ টাকা আমাদেরকে বিদেশে যে কোম্পানিটা এটা প্রোভাইড করছে তাকে দিতে হয়, সো ডিএসসি মেক্স এ হিউজ লস। সো এটার আসলে কিছু বিকল্প আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছি। আমরা যেমন দেখেছি পাকিস্তানে এটা ডিপোজিটরি দেয়, বাট এটা যে ডিপোজিটরিকে দিতে হবে তা না, ডিএসসিকে দিতে হবে, এবং সেক্ষেত্রে এমনভাবে অ্যাপটা তৈরি করতে হবে যেটা সবার জন্য ব্যবহারযোগ্য হয়, এবং ওনার যদি একটা অ্যাকসেপ্টেবল ফিজও থাকে সেটাও উনি দিতে আগ্রহী হন। তো আমরা যখন দেখেছি যে ফ্রি দিলেও ইউজ করছে না, তো তখন এটা নিয়ে কোশ্চেন উঠছে যে এটা কি রাখা উচিত হবে কি হবে না। তো আমাদের হচ্ছে যে ওকে, মার্কেটে যদি এটা ডিমান্ড থাকে সেক্ষেত্রে এটা কন্টিনিউ করা, বাট প্রবাবলি এই ডিসিশনের কারণে কিন্তু অনেক ওই যে বলছিলেন যে বেসরকারি প্রতিষ্ঠান বা অনেক যারা ট্রেডার আছেন তারা কিন্তু নিজেরা অ্যাপ ডেভেলপ করেছে। ডেভেলপ করার একটাই রিজন ছিল যে আপনাদের এই জায়গা থেকে খুব কনভিনিয়েন্ট ছিল না, তারা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। এই জায়গা থেকে আসলে অ্যাপ কি এখন নতুন করে আবার ডিএসসি কে ফ্রি করার কোনো সুযোগ আছে কিনা? সো আমাদের মেজর ইয়েটা থাকবে হচ্ছে যে ধরেন যে যখন আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো অ্যাপ বাংলাদেশে আনি, কিছু কাস্টমাইজেশন আমাদের জন্য দরকার হয়, দ্যাট বিকামস ভেরি কস্টলি। সেই কাজটা না করে আমরা যখন মার্কেটে দিয়েছি অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। সো ধরেন যে এটা শুধু ডিএসসি করা যায়, বাট আপনার ব্রোকারেজ হাউস যখন দিয়েছে তখন ডিএসসি সিএসসি বোথ করা যায়। তার মানে হচ্ছে এটা আমাদের একটা বেসিক হচ্ছে ডেফিসিয়েন্সি আগেই বোঝা উচিত ছিল। আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমেই ওই ইয়েটার আছে, ইস্যুটা আছে। সো এখন আমরা টেকনোলজি ইকোসিস্টেমটা হলিস্টিক্যালি চিন্তা করে নতুন করে কিভাবে সাজানো যায় যাতে ওভারঅল কস্ট অফ অপারেশন ফর ইনভেস্টর অ্যান্ড ব্রোকার কমে আসে, এটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা দেখতে পারবেন যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা একটা করছি যে ওএমএস নিয়ে, ব্যাক অফিস নিয়ে এবং হচ্ছে অ্যাপ নিয়ে কিভাবে এটাকে বাংলাদেশি রিসোর্সকে ইউজ করেই
বেস্ট পসিবল ওয়েতে মার্কেটকে দেয়া যেতে পারে। শেষ কোশ্চেন, আমি একটু জানতে চাই, ট্রেডিং টাইম নিয়ে অনেক কথা হয়, বিনিয়োগকারীদের মধ্যে হয়, অনেক জায়গায় হয়, বাইরের দেশগুলোতে বলা হয় যে একটা সার্টেন টাইমে হচ্ছে ট্রেড হয়, তারপরেও ট্রেড চলতে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ধরনের কোনো উদ্যোগ নেবে কেন যে ট্রেডিং টাইমটা মানে অল 24/7 চলবে, এ ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনাদের ম্যানেজমেন্টের আছে কিনা, বোর্ডের আছে কিনা? জি, আমরা ট্রেডিং এই এনভায়রনমেন্টটা নিয়ে ওভারঅল কাজ করছি। আমরা দেখেছি রেকর্ড ডেটে এখন ট্রেড হয় না। সো এটা কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে রেকর্ড ডেটে করা যায়। অতীতে যখন আপনার হচ্ছে পেপার বেসড ট্রেড হতো তখন অনেক কিছু হিসাব নিকাশ করতে হতো ট্রেড ডেতে, যে প্রাইসটাকে ইয়ে করতে রিঅ্যাডজাস্ট করার জন্য। এখনকার দিনে এটা আসলে কোনো ব্যাপারই না। আমরা দেখছি যে আমাদের কিছু টেকনোলজিক্যাল ডেফিসিয়েন্সি আছে, যেমন হচ্ছে যে ডিএসসি ট্রেডিং ইঞ্জিনের সাথে, ম্যাচিং ইঞ্জিনের সাথে আমাদের যে রিপোজিটরি, এটা কোনো এপিআই কানেক্টিভিটি নাই। এইটা এতদিনেও যে একটা এপিআই কানেক্টিভিটি নাই, এটা মানে অবিশ্বাস্য। তো সেইগুলো আমরা কাজ করছি। এগুলো হয়ে গেলে আপনি যে প্রবলেমগুলো বললেন বা যে সুযোগগুলো বললেন, এগুলো করা সম্ভব। সো T+1 T+2 কোনোভাবেই গ্রহণযোগ্য না। বিশেষ করে আমরা যদি সরকারি ট্রেজারি বিল বন্ডের ট্রেডকে ইয়ে করতে চাই, অ্যাক্টিভেট করতে চাই, বন্ড মার্কেটকে অ্যাক্টিভেট করতে চাই বা গ্লোবাল ইনভেস্টরকে আনতে চাই, তাহলে T+1 ডেফিনেটলি ইজ আ প্রায়োরিটি। ট্রেডিং আওয়ার নিয়েও আমরা কাজ করছি, বা হচ্ছে যে আপনার যে প্রি ট্রেড পোস্ট ট্রেড যে এগুলো হয়, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, যাতে গভর্নেন্সটা যদি শক্তিশালী করা সম্ভব হয় তাহলে এইগুলো সবই করা সম্ভব। গভর্নেন্সটা এমন উইক এবং নন ট্রান্সপারেন্ট ছিল, যার ফলে যা কিছুই নতুন উদ্যোগ নেওয়া হতো সেগুলো ম্যানিপুলেটরদের খপ্পরে পড়ে একটা বিতর্কের তৈরি করতো। তো আমরা গভর্নমেন্ট স্ট্রাকচারটা নিয়ে কাজ করছি। আমরা যেমন কলম্বো স্টক এক্সচেঞ্জের যিনি সিআরও ছিলেন, চিফ রিস্ক অফিসার, জাস্ট রিটায়ার করেছেন এই জুনে, তাকে আমরা 3 মাসের জন্য করছি, কনসালটেন্ট হিসেবে নেওয়ার চেষ্টা করছি, যে আমাদের এই রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা, সার্ভাইলেন্স অ্যান্ড মনিটরিংটাকে যাতে মোর পলিসি অ্যান্ড প্রসেস বেসড হয় এবং নন ডিসক্রিশনারি হয়। এখন অনেক কিছু আছে যা আমার উপর নির্ভর করে। আপনাকে আমার পছন্দ এক ধরনের ট্রিটমেন্ট দিলাম, আরেকজনকে আমার পছন্দ না আরেক ধরনের ট্রিটমেন্ট দিলাম। তো এই ধরনের ব্যাপার ছিল। তো এইগুলাকে আমরা কিভাবে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা যায় সেটার জন্য চেষ্টা করছি, যাতে মার্কেটে আমাদের ডিএসসির প্রতি মানুষের ওই কনফিডেন্সটা আসে যে এইখানে যদি কোনো তারা ইনভেস্টররা আসেন, উনি যে রিস্কটা নিচ্ছেন সেই রিস্কটার উপরেই ওনার রিওয়ার্ডটা নির্ভর করবে, অন্য কোনো তৃতীয় পক্ষের ম্যানিপুলেশনের খপ্পরে পড়ে উনি যাতে সর্বশান্ত না হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে যোগদান করার জন্য, আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা শুনছিলাম ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলামের কাছ থেকে ডিএসসির বর্তমান পরিস্থিতি এবং হচ্ছে ভবিষ্যৎ কিছু পরিকল্পনা উনি জানাচ্ছিলেন। যেসব পরিকল্পনায় বিনিয়োগকারীদের হয়তো সামনে কি ধরনের সুযোগ সুবিধা দিবে, তারা যখন এই পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করবেন তখনই দেখা যাবে যে তারা আসলে কতটা সফল হয়েছেন। টিভিএস মার্কেটসের আজকের আলোচনা থেকে ইতি টানছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।